নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। মিউচুয়াল ফান্ডের সমস্ত স্কিমের নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাব দেখবেন রোজেই ওঠানামা করছে। ফলে মিউচুয়াল ফান্ডের সমস্ত স্কিমের দাম রোজেই বাড়ে বা কমে। ঠিক তেমনি শেয়ার মার্কেটে বিভিন্ন কোম্পানি শেয়ারের দাম বাজার যখন খোলা থাকে প্রতি সেকেন্ডে ওঠানামা করে। এর কারণ হচ্ছে ঝুঁকির পরিবর্তন বা ভোলাটিলিটি। ঝুঁকির মেজারমেন্ট হচ্ছে ভোলাটিলিটি। যত বেশি ভোলাটিলিটি থাকবে তত বেশি রিটার্ন পাওয়া যাবে। এটাই কিন্তু লং টার্মে দেখা গেছে। শর্ট টার্মে কিন্তু এটা নাও হতে পারে। আজকে আলোচনা আমি করব এই ভোলাটিলিটি নিয়ে। ভোলাটিলিটি হাই ভোলাটিলিটি হতে পারে, ভোলাটিলিটি আবার লো ভোলাটিলিটি হতে পারে, এবং তার ইম্প্যাক্ট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড মার্কেটে কেমন হতে পারে সেটা নিয়েই আমি সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করব। আপনারা আমার ভিডিওটি মাঝখান থেকে কেউ স্কিপ করবেন না, এই অনুরোধ রাখব। এবং আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, আমি অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি এখনও পর্যন্ত এই চ্যানেলে 168টি অর্থ সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছি। শুনতে থাকুন মিউচুয়াল ফান্ড মার্কেট এবং শেয়ার মার্কেট এবং অন্যান্য বিভিন্ন অ্যাসেট ক্লাসে এই ভোলাটিলিটি দামের পরিবর্তনের কী ইম্প্যাক্ট আছে এবং তার ফলে আমাদের বিভিন্ন বিনিয়োগকৃত অর্থ কিভাবে কতটা বাড়ে বা কমে। আপাত দৃষ্টিতে বিভিন্ন অ্যাসেটের দামের ওঠানামাকে ভোলাটিলিটি বলে। অ্যাসেট বিভিন্ন রকমের হতে পারে, যেমন রিয়েল এস্টেট। এটা হচ্ছে এক ধরনের অ্যাসেট যেখানে রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল বিল্ডিংসের কেনাবেচা হয়। তারপর রয়েছে কমোডিটি যেখানে সোনা, তারপর রূপো, এইগুলোর কেনাবেচা হয়। এরপর রয়েছে ডেট ফান্ড যেখানে গভর্নমেন্ট সিকিউরিটিস, বিভিন্ন মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস, কর্পোরেট বন্ডস, এগুলোর কেনাবেচা হয়। এবং খুব বেশি মাত্রায় যে অ্যাসেটের কেনাবেচা হয় এটা হচ্ছে ইকুইটি শেয়ার। এটা হচ্ছে একটা বড় অ্যাসেট। ভারতবর্ষে প্রায় 90% কিন্তু এই শেয়ারে কেনাবেচা হয়। কিন্তু ভোলাটিলিটি রয়েছে যে নির্দিষ্ট কোম্পানির শেয়ারের মধ্যে কিন্তু নয়। ভোলাটিলিটি রয়েছে ওই কোম্পানির যে আন্ডারলাইং অ্যাসেট রয়েছে, যেই অ্যাসেটের মাধ্যমে তারা কেনাবেচা করে, তারা আর্নিংস করে। মূল যে দ্রব্য, মূল যে কমোডিটি গুডস, সেটাকে বোঝাচ্ছে, যেটা র মেটেরিয়ালস হতে পারে, ফিনিশ প্রোডাক্টস হতে পারে কোম্পানির। সেই ক্ষেত্রে যদি ট্রেডিং কোম্পানি হয় তাহলে কেনাবেচা হবে। কোম্পানি উৎপাদন করতে পারে, সেখানে ম্যানুফ্যাকচারিং কনসার্ন হতে পারে, তার বিভিন্ন দ্রব্য সামগ্রী হতে পারে। এটা হচ্ছে একটা আন্ডারলাইং অ্যাসেট। এই আন্ডারলাইং অ্যাসেটেরই কিন্তু ভোলাটিলিটি ঘটে এবং সেটা বিভিন্ন অবস্থানের ওপর ঘটে। কী কী সেই অবস্থান? প্রথমত হচ্ছে বিভিন্ন মার্কেট মুভমেন্ট। এটা কিন্তু একটা বড় ব্যাপার। মার্কেট মুভমেন্ট বলতে মার্কেট কন্ডিশনের চেঞ্জটাকে বোঝায়। ফর এক্সাম্পল, কোনো কোম্পানির প্রোডাক্ট বলতে আমরা বুঝি কমোডিটি বা গুডস বা সার্ভিস, এবং এই ক্ষেত্রে যে উৎপাদিত মূল্য বা তার যে সেলিং প্রাইস, তার মধ্যে কিন্তু সবসময় একটা প্রাইস ফ্লাকচুয়েশন চলতেই থাকবে। এছাড়া ডিমান্ডেরও কিন্তু পরিবর্তন হয়। আর এই কোম্পানিগুলো যে সেক্টরের মধ্যে রয়েছে তার মধ্যে কম্পিটিশনও থাকে। ফলে একটা ভোলাটিলিটি সবসময় কিন্তু এই দামের ক্ষেত্রে থাকবেই, উত্থান পতন দামের ভিত্তিতে থাকবেই। এটাই কিন্তু একটা বিরাটভাবে এফেক্ট করে শেয়ারকে। ফলে মার্কেট যে মুভমেন্ট, এটা কিন্তু মার্কেট কন্ডিশনটাকেই বোঝাচ্ছে। এছাড়া বিভিন্ন ইকোনমিক ফ্যাক্টরস রয়েছে যেগুলো অ্যাসেট প্রাইসকে প্রভাবিত করে। মানে কোম্পানির যে অ্যাসেট প্রাইস রয়েছে, যে কমোডিটির ব্যবসা কোম্পানি করে থাকে, এই ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টের ব্যাপার থাকে। রেট অফ ইন্টারেস্ট যদি বেড়ে যায়, দেখা যায় যে ইনফ্লেশনটা বেড়ে গেল এবং রেট অফ ইন্টারেস্ট বাড়াতে বাধ্য হলো, তখন আবার দেখা যায় যে ফরেন ইনস্টিটিউশনাল যে ইনভেস্টর্সরা তারা সেই দেশে ইনভেস্ট করে। কারণ দেখা যায় যে এক্ষেত্রে কারেন্সি অ্যাপ্রিসিয়েট করে গেল। এছাড়া জিডিপি গ্রোথের একটা ব্যাপার রয়েছে, আরও অনেক ব্যাপার রয়েছে, ফিসক্যাল পলিসি রয়েছে। এই সব মিলিয়ে একটা বড় ম্যাট্রিক্স রয়েছে বলা যায়। এটাও কিন্তু বিশালভাবে এফেক্ট করে। এই সম্পর্কে ইকোনমিক ফ্যাক্টরস কীভাবে এফেক্ট করে ভোলাটিলিটিকে আমার চ্যানেলে
এই নিয়ে একটি ভিডিও করা রয়েছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। আজকে বিস্তারিত এই ভিডিওতে বলা যাবে না, কিন্তু মোটামুটি আপনারা দেখবেন যে এই পার্টগুলো মানে এই কম্পোনেন্টগুলো কিন্তু ভীষণভাবে ভোলাটিলিটিকে এফেক্ট করে। এছাড়া মার্কেটে ভোলাটিলিটি তৈরি হয় বিভিন্ন জিও পলিটিক্যাল টেনশন, বিভিন্ন গ্লোবাল ইভেন্টস, গভর্নমেন্টের বিভিন্ন ট্রেড পলিসিস কারণে। অন্য কারণগুলোর মধ্যে আরেকটি রয়েছে কোম্পানি স্পেসিফিক বিভিন্ন প্রবলেম, বা হয়তো দেখা গেল কোম্পানিতে বিরাট তার আর্নিংস হয়েছে, সেটাও কিন্তু ভোলাটিলিটিকে এফেক্ট করে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা রয়েছে যে ফান্ড ম্যানেজাররা, আমি মিউচুয়াল ফান্ডসের মধ্যে বলছি, যে তারা পোর্টফোলিও হোল্ডিংসের মধ্যে কোন কোম্পানির শেয়ারগুলো তারা কিনেছেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি একটি মিড ক্যাপ মানে ফান্ডের ব্যাপারে বলছি, যে সেখানে আইটি সেক্টরসে দেখা যাচ্ছে যে 30%-এর ওপর তারা হোল্ডিংসের মধ্যে রেখেছেন, টেকনোলজি রেখেছেন। অতএব এটাও কিন্তু একটা ভোলাটিলিটির বিরাট পার্ট। কারণ এক্ষেত্রে দেখা যাবে যে আইটি সেক্টরসে যদি একটা উত্থান হয়, তাহলে দেখা যাবে যে বিভিন্ন শেয়ারের দামও যেমন বাড়বে, এবং যে শেয়ার রিলেটেড যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো রয়েছে, যে মিড ক্যাপ স্কিমটির কথা বললাম, সেখানেও কিন্তু এর একটা এফেক্ট আসবে। অতএব ভোলাটিলিটি কতটা জোরদার হবে এটা নির্ভর কিন্তু অনেক সময় করবে ফান্ড ম্যানেজাররা তাদের কতটা পার্সেন্টেজ রেখেছে কোনো একটি গ্রুপের ক্ষেত্রে, মানে কোনো একটি সেক্টরের ক্ষেত্রে। ভোলাটিলিটি কিন্তু এটাকেও কিন্তু বিরাটভাবে এফেক্ট করে। এর পরের ফ্যাক্টর রয়েছে ফান্ড কম্পোজিশন। এই ফান্ড কম্পোজিশনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মিউচুয়াল ফান্ডের কোনো স্কিম হাই ভোলাটিলিটি থাকবে না লো ভোলাটিলিটিতে থাকবে। ফর এক্সাম্পল, ফান্ড ম্যানেজাররা যদি দেখা যায় যে তারা বিভিন্ন অ্যাসেট ক্লাসের মধ্যে তারা ইকুইটি বা শেয়ার অ্যাসেট ক্লাসটাকে বেছে নিয়েছেন, তাহলে কিন্তু হাই ভোলাটিলিটি থাকবে। কারণ এখানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে খুব বেশি পরিমাণে ভোলাটিলিটি দেখা যায়, কারণ এখানে রিস্ক বেশি এবং রিটার্নও বেশি। কিন্তু যদি দেখা যায় যে লার্জ ক্যাপ বিনিয়োগ করছেন, তাহলে ভোলাটিলিটি থাকবে একটু কমের দিকে থাকবে। এবার যদি দেখা যায় যে ইকুইটির মধ্যে তিনি বিনিয়োগ করেছেন ব্যালেন্স ফান্ডে ফান্ড ম্যানেজাররা, তাহলে এক্ষেত্রে কিন্তু মডারেট এক্ষেত্রে ভোলাটিলিটি থাকবে। কারণ এক্ষেত্রে শেয়ার এবং ডেট ফান্ডের মধ্যে একটা কম্পোজিশন থাকে 60-40 কম্পোজিশন, অতএব এক্ষেত্রে মডারেট ভোলাটিলিটি থাকবে। আর যদি দেখা যায় যে ডেট ফান্ডে বিনিয়োগ করে দিয়েছেন ফান্ড ম্যানেজাররা বেশি পোর্শন বিনিয়োগ, তাহলে দেখা যাবে যে সেই ক্ষেত্রে লো ভোলাটিলিটি থাকবে। আবার কিছু ক্ষেত্রে কিন্তু কিছু সেক্টর কিন্তু অনেকটা এফেক্ট করে, যেমন গোল্ডের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় মার্কেটে অনেক দাম বেড়ে যায়, যে সময় হয়তো দেখা গেল যে গোল্ডের দাম বেড়ে যাচ্ছে, তার ফলে যে গোল্ড নির্ভর মানে গোল্ড যে কমোডিটি রয়েছে সেই নির্ভর যে মিউচুয়াল ফান্ডের স্কিম রয়েছে সেখানে দাম বাড়বে, আবার গোল্ডের দাম কমে গেলে এখানে দাম কমবে। এরকমভাবে দেখা যায় ফান্ড কম্পোজিশন একটা কিন্তু বড় একটা ফ্যাক্টর এই ভোলাটিলিটি মাপার ক্ষেত্রে। এবার বলবো যে কিভাবে ভোলাটিলিটি মেজার করা হয়। এই ক্ষেত্রে বিভিন্ন কোয়ান্টিটেটিভ মেজার রয়েছে। প্রথমত আমি বলবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা মোস্ট কমন একটা মেজার, এবং এই ক্ষেত্রে কতটা ফান্ডের রিটার্ন ডেভিয়েট করে অ্যাভারেজ রিটার্ন থেকে, এটা কিন্তু ইন্ডিকেট করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হায়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে হায়ার ভোলাটিলিটি এবং হায়ার রিস্ক। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমত, যদি কোনো স্কিমে অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্ন ধরুন 10% হলো, এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরুন 5%, তবে স্কিমটির মধ্যে রিটার্ন 5% থেকে 15%-এর মধ্যে থাকবে। এর পরের কোয়ান্টিটিভ মেজারটি হচ্ছে বিটা। এই বিটা মার্কেট মুভমেন্টের সাথে সাথে স্কিমের সেন্সিটিভিটি মেজার করে, এবং স্কিমের রিটার্ন বেঞ্চমার্কের যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের সাথে এটা কম্পেয়ার করে। আর একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি, যে যদি দেখা যায় যে বিটা হচ্ছে 1, তাহলে তার ইন্টারপ্রিটেশন হচ্ছে মুভস ইন লাইন উইথ দ্য মার্কেট। আর যদি দেখা যায় যে বিটা গ্রেটার দেন 1, তাহলে এটা হচ্ছে মোর ভোলাটাইল ইন দ্য মার্কেট। আর যদি দেখা যায় যে বিটা লেস দেন 1, তাহলে লেস ভোলাটাইল ইন দ্য মার্কেট। আর যদি দেখা যায় যে নেগেটিভ হয়ে গেল, মানে 0 থেকে কমে গেল, তাহলে কিন্তু মুভস অপোজিট ডিরেকশন ইন দ্য মার্কেট। এর পরের কোয়ান্টিটিভ মেজার্স হচ্ছে শার্প রেশিও। শার্প রেশিও মেজার করে যে কতটা এক্সট্রা রিটার্ন ফান্ড জেনারেট করে পার ইউনিট অফ রিস্ক বা ভোলাটিলিটি। হায়ার শার্প রেশিও মানে হচ্ছে
বেটার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। এখন পর্যন্ত ভোলাটিলিটি নিয়ে যে আলোচনা হলো তাতে আমরা সবাই বুঝে গেছি যে মিউচুয়াল ফান্ড মার্কেট বা শেয়ার মার্কেট সব জায়গায় ভোলাটিলিটি থাকবেই, কারণ আজকের যা ন্যাপ ভ্যালু কালকে সেটা পরিবর্তিত হবে এবং শেয়ার মার্কেটে রিয়েল টাইম বেসিসও দেখা যাচ্ছে যে প্রতি সেকেন্ডে তার দামে পরিবর্তন ঘটছে। ফলে যদি দেখা যায় যে লং টার্মে কেউ মিউচুয়াল ফান্ডে বা শেয়ার মার্কেটে টাকা রাখবেন, তাহলে কোম্পানি যদি স্ক্যাম না করে থাকে তাহলে কিন্তু অবশ্যই দাম বাড়বে। তবে শেয়ার মার্কেটের ক্ষেত্রে কোম্পানির আর্নিংস কতটা তার উপর নির্ভর করে, কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেহেতু ফান্ড ম্যানেজাররা একটা রিব্যালেন্সিংয়ের আশ্রয় নেন সবসময়ই, এবং তারা সবসময়ই চেষ্টা করেন যে কীভাবে বেশি রিটার্ন তুলে দেওয়া যায়, তার ফলে দেখা যাবে যে মিউচুয়াল ফান্ডসের দাম কিন্তু লং টার্মে বাড়বেই। এই ক্ষেত্রে দেখা যাবে যে শর্ট টার্মে তাহলে কী লাভ আছে? ভোলাটিলিটি শর্ট টার্মে তো অনেকটা প্রবল, এখানে কি লাভ করা যাবে না? অবশ্যই শর্ট টার্মে লাভ হবে, তবে সেটা কিন্তু লাখ কিংবা মার্কেট সাইকেলের জন্য। এই দুটো কারণে। কেন? কারণ শর্ট টার্মে কিন্তু ফ্লাকচুয়েট করে বাজার হচ্ছে শার্পলি। অতএব এই ক্ষেত্রে দেখা যাবে যে যদি দেখা যাবে বুলিশ পর্যায়ে, মানে মার্কেট বুলিশের দিকে যাচ্ছে, সেই সময় কেউ বিনিয়োগ করলেও ওই পিরিয়ডে কিন্তু লাভ হবে। যেমন দেখা গেছে যে যারা করোনা পরবর্তী সময় বিনিয়োগ করেছেন শর্ট টার্মেই, তারা কিন্তু 1-2 বছরের মধ্যে অনেকটা লাভ করে ফেলেছেন। অনেক সময় বিভিন্ন কোম্পানি দেখা যায় তাদের যে অ্যালগরিদম আছে সেই ক্ষেত্রে এমন কিছু হয়তো ফিট হয়ে গেল, তাদের দেখা যাচ্ছে যে খুব লাভ হয়ে যাচ্ছে। যেমন আমরা কোয়ান্ট ফান্ডে দেখেছিলাম একটা সময়ে খুবই লাভ হয়েছে। কোয়ান্ট স্মল ক্যাপে যারা 2021-22 বিনিয়োগ করেছেন তারা কিন্তু অনেকটাই লাভ করেছেন। আবার দেখা গেছে যে মিড ক্যাপ ফান্ডের কথা বলছি, যে মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড, এই ক্ষেত্রে দেখা গেছে যে ন্যাপ ভ্যালু 114 টাকা হয়ে গিয়েছে, 114 টাকা। এবং 114 টাকাতে দেখা গেল যারা সেই সময় মানে অন্তত বছর 2 আগে যারা বিনিয়োগ করেছিলেন তারা হয়তো 60-70 টাকায় বিনিয়োগ করেছেন ন্যাপ ভ্যালু, তারা অনেকটাই লাভ করেছেন। কিন্তু হঠাৎ করে গত আপনারা মার্চ এপ্রিলে দেখতে পাবেন যে এই মতিলাল অসওয়ালের যে মিড ক্যাপ যে ফান্ডটি রয়েছে এটি কিন্তু 88 টাকায় নেমে গিয়েছিল। অতএব দেখা যাচ্ছে যে ভোলাটিলিটি বিশাল। এখন অবশ্য অনেকটা দাম উঠে এসছে। ফলে এরকমভাবে কিন্তু দেখা যায় যে শর্ট টার্মে টাকা রাখলে সেক্ষেত্রে কিন্তু ভোলাটিলিটি ব্যাপক হয়ে নেগেটিভ ব্যাপার হতে পারে। আমি এই দুটো উদাহরণ দিলাম, একটি হচ্ছে পজিটিভ আর একটি হচ্ছে নেগেটিভ। ভোলাটিলিটি ঝুঁকিকে কমাতে গেলে বিনিয়োগকারীদের অবশ্যই তাদের মিউচুয়াল ফান্ডের হোল্ডিংসকে ডাইভার্সিফাই করতে হবে। যদি ভবিষ্যতে বড় কর্পাস তৈরি করতে চান তবে অবশ্যই আপনাকে ইকুইটি বা শেয়ার নির্ভর যে মিউচুয়াল ফান্ডের স্কিম সেখানে বিনিয়োগ করতে হবে, কিন্তু ভোলাটিলিটি তো অবশ্যই থাকবে। এবার যত বেশি ভোলাটিলিটি লং টার্মে তত বেশি লাভ, এটা পাস্ট পারফরমেন্সে দেখা গেছে। অতএব এই ক্ষেত্রে মিড ক্যাপ স্মল ক্যাপে বিনিয়োগ করতে হবে। কিন্তু যদি সেক্ষেত্রে অনেকটা মনের মধ্যে প্যানিক চলে আসে যে আমি এই ভোলাটিলিটি রিস্ক অ্যাপেটাইট আমি নিতে পারবো না, আমার অতটা ক্ষমতা নেই, আমি অ্যাগ্রেসিভ ইনভেস্টর নই, আমি মডারেট ইনভেস্টর, তাহলে কিন্তু তাকে লং টার্ম ইনভেস্ট করতে হবে এবং বিভিন্ন মাল্টি ক্যাপ ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে যদি ভবিষ্যতে বড় কর্পাস তৈরি করতে চায় কেউ। কারণ তাহলে তাকে তো ইকুইটি বা শেয়ারই থাকতে হবে, অন্য অন্য যে অ্যাসেট ক্লাস আছে সেখানে তো অত রিটার্ন দেবে না। যদি কেউ ডেট ফান্ডে বিনিয়োগ করেন তবে তাহলে হয়তো ডাবল ডিজিট কোনো সময় হয়ে যায়, তাহলে 1 ডিজিটেই কিন্তু দেখা যায় রিটার্ন থাকে। আর যদি দেখা যায় কমোডিটিতে ইনভেস্ট করতে চান, মানে গোল্ডে সিলভারে, সেটা কিন্তু সময় সময় হয়, সবসময় কিন্তু সেখানে লাভ হয় না। কন্টিনিউয়াস সে লাভ করতে গেলে, রিটার্ন পেতে গেলে, অ্যাভারেজ রিটার্নটাকে ধরে রাখতে গেলে কিন্তু অবশ্যই ইকুইটি বা শেয়ারে বিনিয়োগ করতে হবে। মানে ডেট ফান্ডটাকে আমি লং টার্ম ইনভেস্টমেন্টে বড় কর্পাস তৈরি করার ক্ষেত্রে বাদই দিয়ে দিলাম। নেক্সট আসছে হচ্ছে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে বিনিয়োগ করা যেতে পারে এবং স্টেপ আপ রাখা যেতে পারে 1 বছর বাদে 10%, 20%, সেক্ষেত্রে ইনস্টলমেন্টটাকে বাড়িয়ে দেওয়া যেতে পারে। লং টার্মে তার অনেক বেনিফিট আছে। এসআইপি নিয়েও আমার অনেকগুলো ভিডিও আছে এই চ্যানেলে, আপনারা দেখে নেবেন। নেক্সট হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন। অ্যাসেট অ্যালোকেশনের মধ্যে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া যেতে পারে। অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও রয়েছে, সেখানেও কিন্তু বিনিয়োগ করা যেতে পারে। নেক্সট দেখতে পাচ্ছি যে অবশ্যই হ্যাঁ, লং টার্ম পার্সপেক্টিভের কথাই বলা হয়েছে, আমি সেটা নোট করে নিয়েছি যে লং টার্ম পার্সপেক্টিভটাই বারবার ঘুরে ঘুরে আসছে। আরেকটু হচ্ছে অবশ্যই যে রেগুলারলি এক্ষেত্রে রিব্যালেন্সিং না করুন, এক্ষেত্রে রেগুলারলি অবশ্যই রিভিউ করতে হবে যে ফান্ডগুলো বিনিয়োগকারী কেনা রয়েছে।
এবং বেঞ্চমার্কে যাতে এই স্কিমগুলো সবসময় বিট করছে সেটা দেখতে হবে। এক্ষেত্রে আলফা দেখতে হবে কতটা আছে এবং দেখতে হবে রোলিং রিটার্ন কত আছে। আলফা রোলিং রিটার্ন নিয়ে আমার বিভিন্ন ভিডিও করা আছে, এখানে আমি এই ব্যাপারটা আর বিস্তারিত কিছু বলতে চাইছি না। আমার এই চ্যানেলে অন্যান্য ভিডিওর মধ্যে এগুলো ডিটেলস বলা আছে, আপনারা দেখে নেবেন। তো মোটামুটি আজকে আলোচনা বোঝা গেল যে ভোলাটিলিটি মার্কেটে থাকবেই। হাই ভোলাটিলিটি অবশ্যই রয়েছে শেয়ার মার্কেটে, লো ভোলাটিলিটি রয়েছে ডেট মার্কেটে। অতএব এই ভোলাটিলিটিকে কীভাবে আমরা মিটিগেট করব, কিভাবে আমরা ঝুঁকিটাকে কমাবো, সেই নিয়ে আজকে যে আলোচনা হলো, আমার মনে হয় যে এটা বিনিয়োগকারীদের অনেকেরই এটা কাজে লাগবে। আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের মতামত আমার আজকের এই ভিডিও সম্পর্কে। আর আমার এই চ্যানেলে এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের প্রতি আমি অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি দু একদিনের মধ্যে আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।